এখনো নিভানের আশায় অপেক্ষা করে থাকবে? ও তোমার কখনোই হওয়ার ছিল না। এটা কেন বুঝতে তোমার এত অসুবিধা? গলার স্বরটা শুনে পুরো শরীর যেন আরো শক্ত হয়ে উঠল। দিবার কাটকাট গলায় জানালো, আমি কারো আশায় বা অপেক্ষায় পড়িনি। আমি মূলত তোমার সাথেই সংসার করতে চাইছিলাম। আমি কারো আশায় বা অপেক্ষায় পড়িনি। কথাটা চরম মিথ্যা বলতে বুক কাঁপলো। জেদি গলা জানালো দিবা। কেন যেন নিবানকে না পাওয়ার একটা দুষ্ত্রুটি হিসাব সিয়ামকে দায়ী বলে মনে হয় তার। নিজেকেও কম মনে হয় না। তবে নিজ দোষের থেকে পরের দোষটা যে আমরা একটু জোরালো চোখে দেখি, তাই হতো জোর করে হলেও নিজের ভাগের দোষটা অন্যের কাঁধে চাপিয়ে দিলে নিজের দোষ দুর্বোধ্য। দোষ কি আমার একার ছিল? দোষী তুমি ছিলে না? চোখ বুজে নিল দিবা। এখন আপাতত কোনো সওয়াল জবাব তার ভালো লাগছে না। কণ্ঠ কঠিন রেখে বলল, আমি কারোর দোষ বিচার করার জন্য বসিনি। তুমি বড়দের নিমন্ত্রণে এই বাড়িতে এসেছো, নিমন্ত্রণ রক্ষা করেই চলে যাও। আর তোমার যা ইচ্ছে গিয়ে তাই করো। নিভানের বিয়েটা মিটে গেলে আমাদের ডিভোর্সের ঝামেলাটা আমি মিটিয়ে নিব। এই মেয়ে কখনো তাকে ভালোবেসেছিল? না হলে এত নির্দ্বিধায় কি করে বলতে পারলো ডিভোর্সের কথা? গলা তো কাঁপলো না বলতে, বুকটা কি কাঁপলো না তার? শান্ত পদক্ষেপে দিবার পাশাপাশি গিয়ে দাঁড়ালো সিয়াম। কেমন যেন খুব স্বাভাবিক গলায় বলল, নিমন্ত্রণ সে তো আমি তোমার দৌলতে জামাই হিসেবে পেয়েছি, তাই আসতে বাধ্য হয়েছি। আর যা ইচ্ছে তাই করতে বলছো? তোমার জানা মতে তো আমি একটা প্লে বয়, তবে কেন পারছি না যা ইচ্ছে তাই করতে? রাগে যেতে তুমি চলে আসার পর হয়তো কিছু ভুল করেছি, কিন্তু সেটাও যেন নিষ্ক্রিয় হয়ে পড়েছে তোমাকে পাওয়ার আশায়। সব জায়গায় তুমি বাধা হয়ে আছো। আর ডিভোর্স সে আমি চাই না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিবা। নাটক করো না সিয়াম। আমি ছাড়া তুমি স্ত্রীর সঙ্গে কাটাচ্ছ না, এটা আমাকে বিশ্বাস করতে বলছো? হ্যাঁ, বিশ্বাস করতে বলছি। তোমাকে বিয়ের পর দ্বিতীয় কোনো নারীর সঙ্গে যাইনি আমি। হাসলো দিবা। তাচ্ছিল্যপূর্ণ সে হাসি বিদ্রুপের গলায় বলল, বিয়ের আগে তো কাটিয়েছো, তাই নয় কি? সেটার জন্য আমি তোমার কাছে অনুতপ্ত হয়েছি, তবে সেই অনুতপ্ততায় হয়তো তোমার কিছু যায় আসছে না। কিন্তু তুমি কি এই একই অপরাধ করনি? স্বামীর ত্রুটি উদ্যোগ করে বারবার অন্য পুরুষের উদাহরণ দিয়ে তাকে নিচু দেখাওনি? তোমার মনে কি নিভান ছিল না? কখন বলেছে? যখন তোমার মধ্যে ত্রুটি পেয়েছি তখন। যখন তোমার কাজিন ফ্রেন্ডরা মজার ছলে বলল আমার আগেও তোমার একাধিক সুন্দর গার্লফ্রেন্ড ছিল, যা চুটকিতে তাদের ছেড়ে ফেলেছে তুমি। অ্যাফেয়ার ছিল কত শত। এসব শুনে আমাদের সম্পর্কে টানাপোড়েন আনার আগে কি নিভান তোমার মনের মধ্যে কোথাও আষ্টে পিষ্টে বেঁধেছিল না? হ্যাঁ, আমার দোষের জন্য তুমি আমার চরিত্রে আঙুল তুলতে পারো। হ্যাঁ, আমার দোষের জন্য তুমি আমার চরিত্রে আঙুল তুলতে পারতে। সেটা নিয়ে রাগ ক্ষোভ দেখাতে, জেদ করতে, আমাদের মধ্যে ঝগড়া বিভেদ স্বাভাবিক হতো। তুমি অন্য নিষ্ঠাবান পুরুষের সমকক্ষ করে উদাহরণ দিতে পারতে আমাকে। কিন্তু না, তুমি বারবার একজন নির্দিষ্ট পুরুষকে নিয়েই উদাহরণ নিয়ে আমার মন মস্তিষ্ককে বিগড়ে দিতে বাধ্য করেছো। তবে ভেবে বলো, তোমার মনে কি কোথাও তখনও নিবান ছিল না? আমি নয় খারাপ ছেলে অভিযোগ করছো, হ্যাঁ মানছি। তোমার মনে কি স্বামী ছাড়া দ্বিতীয় পুরুষ ছিল না? সেটা কি ঠিক ছিল? নাকি স্বামী হয়ে সেটা মানা আমার পক্ষে সম্ভব ছিল? ছিল? তুমি মানতে চাইছো না আমার বিয়ের আগের নড়েবড়ে রিলেশন ছিল? আমি কি করি মানি? কোন স্বামী মানে? আমি তোমাকে মানতে বলিনি। দোষ যেন অকপটে স্বীকার করে নিল দিবা। সিয়ামও যেন নিজেকে জেতাতে চাইল, বলল, তবে দোষ কেন আমার একার ঘাড়ে চাপাচ্ছ? নজর তখনও ঝলমলে শহরে কৃত্রিম সজ্জায় নিষ্পলক নজর সেখানে রেখে ফের স্পষ্ট স্বরে উত্তর দিল, ওকে ফাইন, মামাকে আমিই বলে দেব আমি তোমার সাথে সংসার করতে চাচ্ছি না। এখানে তোমার কোনো দোষ নেই। আর কত চলবে যুদ্ধ? মেয়েটা কি সত্যি চাইছে না আর তার সাথে সংসার করতে? এটা কি দিবার মন থেকে ছলে বলে নিবানকে সরিয়ে দেওয়ার উচিত কর্মফল নয় কি? দিবার মনে নিবান ছিল, এটা তো সে জানতো। মেয়েটার হাবভাবে কথা কাজে তা প্রকাশ পেত। আর জেনে তো সে না জানার ভান করে দিবাকে প্রপোজ করেছিল, নিজের করে তাকে চেয়েছিল এবং ভালোবাসার দাবিদার জানিয়েছিল। দিবার আগে অন্য সম্পর্কগুলোতে এসে সিরিয়াস না থাকলেও দিবাকে দেখার পর এবং সাথে কথাবার্তা হওয়ার পর সে এই সম্পর্কটাতে সিরিয়াস হতে চেয়েছিল। আর সিরিয়াস হয়েছিল বলেই তো দিবার মন থেকে নিবানকে জোর করে সরিয়ে ফেলানোর মনোবাসনা করেছিল। তখন ক্ষণিকের জন্য সফল হতে পারল। দীর্ঘস্থায়ী সমাধান তো বাজে পরিস্থিতি অভিজ্ঞতার সম্মুখীন করলো। তবে সে দিবাকে ভালোবেসেছিল এবং এখনও বাসে।
সেটা মেয়েটা স্বীকার করুক বা না করুক, আজ এখানে আসার একটাই কারণ, মেয়েটাকে মানানো। শাশুড়ির অনুরোধও বটে। আচ্ছা, মেয়েটাকে যখন সে ভালোবাসে তবে কি শেষবারের মতো নিজের ইগো ছেড়ে আর একবার কি ট্রাই করে দেখবে মেয়েটাকে মানানো যায় কিনা? চোখ বুজে নিজেকে ধাতস্থ করলো সিয়াম। সত্যি সে মন থেকে দিবার সাথে সংসার করতে চায়। প্রথম যেদিন দিবাকে দেখেছিল, সত্যি বলতে রূপের মুহে পড়েছিল, তারপর আস্তে আস্তে মেয়েটার প্রেমে, তারপর কিভাবে যেন মেয়েটাকে ভালোবেসে ফেললো। মন তাকে স্ত্রী রূপে পাওয়ার বাসনা জাগলো। এর আগে সম্পর্কে জড়ানো কখনো কোনো নারীকে নিয়ে মন এমন বাসনা করেনি। তারপর কত ছলাকলা করে দিবাকে বিয়ে করলো, সর্বোচ্চ সাপোর্ট দিয়েছিল শাশুড়ি মা। আজ পরিণতি ভাঙ্গনের পর্যায়ে ভিতরে ভেতরে নিজের ইগো দুমড়ে মুচড়ে ভাঙার চেষ্টা করলো সিয়াম। দিবাকে ডিভোর্স দিয়ে ঘরে সুন্দর স্মার্ট বউ আনতে তার সময় লাগবে না। এবার রাগি যদি হলো, দিবাকে তো পাবে না। যে মেয়েটা তার উড়ন্ত মনে বাসা বেঁধে গতি থামিয়ে দিয়েছিল, দিবা চলে আসার পর রাগে যেতে বিয়ের আগের লাইফস্টাইলে চলে গিয়েছিল। সে পেরেছিল কি শান্তিতে একদণ্ড কোথাওটো মনটাকে টিকাইতে? মনে হয়েছিল দিবাতেই সুখ, তার দিবাতেই শান্তি। তাই মেয়েটাকে একদণ্ড স্থির থাকতে দেয়নি। ফোন দিয়ে হোক বা তাকে নজরে রেখে যেভাবেই হোক জ্বালিয়ে গেছে সারাক্ষণ। হঠাৎ কিছু মনে পড়তে ক্ষীণ আসলো সিয়াম। নিবানের কথা মনে পড়ল তার। আজকে এখানে একান্তভাবে আসার নিমন্ত্রণ জানিয়েছে নিবান নিজেই, যে মানুষের সাথে বিগত দিনগুলোতে তার সম্পর্ক ছিল কাঁটাতারের মতো, যা কেউ কখনো ছোটানোর চেষ্টা করেনি। দিবা সম্পর্কিত সিয়াম শ্বশুরবাড়িতে এলে শুধু হ্যান্ডশেক আর দু কথার আলাপ বিনিময় ছাড়া সেভাবে দুজনের সাথে কথা হয়নি। সেই হিসাবে ইবানের সাথে শালা বোন জামাইয়ের সম্পর্ক বেশ মধুর। সেই কঠিন মানুষটা নিজের দিক থেকে কাঁটাতারের বেড়া ছুটিয়ে তাকে নিজে নিমন্ত্রণ করেছে এবং বউকে যেভাবে হোক মানানোর একটা অফার জানিয়েছে। সবাই যখন তাদের সম্পর্ক বাঁচানোর একটা একটা করে সুযোগ করে দিচ্ছে, তবে সেও না হয় একটা শেষ চেষ্টা করে দেখুক। সামনে থেকে নজর সরিয়ে দিবার দিকে ফিরল সিয়াম। হঠাৎই তার সামনে হাঁটু গেড়ে বসলো। চমকে উঠল দিবা। সে চমক বাড়িয়ে দিয়ে তার দুহাত নিজের দুহাতের মুঠোয় চেপে নিল সিয়াম। দিবার ফুলু ফুলু প্রশ্নবিদ্ধ চোখ দুটোকে কাতর প্রতীকের ন্যায় তাকালো। এ যেন চেনা পরিচিত সেই স্বামীর চাওয়া নয়, এ যেন নতুন সিয়াম, যার সাথে কেবলই পরিচয়। এমনই অবাক হলো দিবা। তোমাকে যে দিন প্রথম দেখেছিলাম, তারপর তার দ্বিতীয় কোনো নারীর রূপ লাবণ্য আমাকে টানেনি, আল্লাহর কসম টানেনি। সেই তোমাকে শুধু আমি আমার স্ত্রী রূপে চেয়েছিলাম, যা বিয়ের আগে রিলেশনশিপে আর কাউকে আমি চাইনি। হ্যাঁ, বিয়ের আগে আমার রিলেশন ছিল, একটা নয়, দুটো নয়, অনেকগুলো মেয়েটার সাথে। কথাটা বলতে গিয়ে গলায় ভিদে ভিদে কথা বের হলো। নিবানকে সরিয়ে দিবার মনে তো ঠিকই নিজের জন্য জায়গা করে নিতে পেরেছিল সে। শুধু এই একটা কারণের জন্য আজ তাদের পরিণত এই ছাড়ো অবস্থা। দিবার বিস্মিত মুখাবয়ব বিস্ময় ছাড়িয়ে গিয়ে কঠিন হয়ে এলো। ফলস্বরূপ সিয়ামের হাতের মুঠো থেকে হাত সরাতে চাইল। সিয়াম সেটা হতে দিল না, আরও শক্ত করে চেপে ধরল তার হাত। এই হাত ছাড়তে চায় না সে। এটা কেন কিছুতে এই মেয়েটাকে বোঝাতে পারছে না। তবে যাই হোক, এতদিন রাগে জেদে পড়ে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছে। এবার না হয় শেষ চেষ্টা হিসেবে ঠান্ডা মাথায় ঠান্ডা কথায় বোঝাবে। দেখা যাক সফল হয় কিনা। যদিও সে কঠিন অপরাধী, তবুও ক্ষমা পায় কিনা। ফের বলতে শুরু করলো সিয়াম। আমি সত্যি বলছি, সেসব সম্পর্কে আমি কখনোই সিরিয়াস ছিলাম না। এরপর তুমি যখন এলে আমার লাইফে, আমি আর দ্বিতীয় কোনো নারীতে আসক্ত হইনি, মনে আসক্ত হতে চাইনি। কেন জানি তোমাতেই আসক্ত হয়ে পড়লাম, আর শুধু তোমাকেই চাইতে শুরু করলাম। চেয়ে গেছি, আজও চাইছি। প্লিজ দিবা, আমি আমাদের ছাড়াছাড়িটা চাইছি না। আমি তোমার সাথে সংসার করতে চাই, একটু বোঝার চেষ্টা করো প্লিজ দিবা। আর এক্সিট করে থেকো না, চলো না আমার সাথে সংসার করি দুজনে প্লিজ। বিয়ে উপলক্ষে নীল মরিচ বাতি দিয়ে ছাদটা সাজানো হয়েছে খুব সুন্দর করে। সে ঝলমলে আলোতে সিয়ামের ফর্সা সুদর্শন মুখটা স্পষ্ট, আর তার থেকেও স্পষ্ট তার চোখের বাসা। চোখ দুটো বলছে ছেলেটা যাই করে থাকুক, এই ক্ষণে বলা কথাগুলো মিথ্যা বলছে না। গৌরীকে নিয়ে নিবান যতটা আগ্রহী পজিটিভ, তার সামান্য একাংশ যদি দিবাকে নিয়ে থাকতো নিবান, তবে কখনোই দোটানায় পড়ে সিয়ামের মিষ্টি মিষ্টি ভালোবাসার বাণীতে ভুলতো না দিবা। মামি প্রস্তাব রাখলো নিবানের
গাছাড়া ভাবে একটা সময় সিয়ামের প্রতি দুর্বল হয়ে মায়ের বিভিন্ন কান ভাঙানি কথাতে সিয়ামের সাথে বিয়েতে রাজি হয়ে যায় সে। বিয়ের পর যখন সিয়ামের কাজিন বন্ধুমহল থেকে জানলো তার অনেকগুলো রিলেশনশিপের কথা, পুনরায় নিবানকে মনে পড়তে লাগলো তার মায়ের কথায়। আর সিয়ামের বাহিরের চাকচিক্য দেখে সিয়ামকে বিয়ে করা ভুল সিদ্ধান্ত বলে মনে হলো তার। এরপর একটার পর একটা ঝামেলা, রোজ রোজ অশান্তি। সিয়াম তাকে বোঝানোর চেষ্টা করেছে, মানাতে চেয়েছে, তবুও মন মানেনি দিবার। শুধু নিবানের চরিত্র সকল গুণাগুণ মনে পড়েছে, আর রাগে ক্ষোভে সেসব ইঙ্গিত করে ঝগড়া ঝামেলা বেড়েছে। দিনকে দিন সেসব অশান্তি বাড়ার বই কমেনি, আর সে পরিণতি আজ ছাড়াছাড়ির পর্যায়ে এসে থেমেছে, যা দিবা মনে মনে হোক স্পষ্ট চেয়েছিল। আশাও করেছিল ভিন্ন কিছু, যা আজ রাত পেরিয়ে কালকের পরের দিন গহীন সমুদ্রে ভাসিয়ে ধোয়ার মতো বিসর্জন দিতে হবে তাকে। বুক কেঁপে উঠল। নিশ্চল সিয়ামের চোখের দিকে তাকিয়ে থাকলো, সেখানে বেশি উঠল অন্য মুখ। প্লিজ দিবা। নড়ে চড়ে দাঁড়ালো দিবা, কিছু মনে পড়তেই শক্ত কণ্ঠে বলল, আর টুসি যেটা বলেছিল সেটাও কি মিথ্যে? তুমি রুম ডেট করনি কোনো মেয়ের সাথে? শুধু কি তাদের সাথে রিলেশন ছিল? এসব জানার পরেও স্বামী হিসেবে তোমাকে মেনে নিতে বা মানিয়ে নিতে বুঝছো? তুমি হলে মানতে আমাকে? তুষি সিয়ামের চাচাতো বোন। এক রত্তি ইচড়ে পাকা মেয়েটার বয়স কত হবে? এ কয়েক মাস আগেও তো 18 বছর পূর্ণ হলো। পিচ্ছি মেয়েটা অনেক আগে থেকে তাকে মনে মনে পছন্দ করে, যা তার হাবভাবে প্রকাশ পেলেও সিয়াম পাত্তা দেয়নি। মেয়েটা যে বেশ ইনিয়ে বিনিয়ে রসিয়ে তার বউয়ের কান ভাঙিয়েছে, এটা আগে টের পেয়েছিল সিয়াম। শাস্তিস্বরূপ কষিয়ে দুটো দিতেও দ্বিধা করেনি। তা নিয়ে হাঙ্গামাও বাড়িতে কম হয়নি। এই মুহূর্তে অসভ্য মেয়েটাকে আরও কষিয়ে কয়েকটা চড় মারতে ইচ্ছে করলো। সামনে থাকলে হয়তো থাপ্পড় দুটো দিতে দ্বিধা করতো না, তবে ভাগ্য ভালো মেয়েটার সামনে নেই, আশেপাশেও নেই। চুপ থাকা সম্মতির লক্ষণ, তাই বেশি সময় চুপ থাকলো না সিয়াম। তরিত বলল, আল্লাহর কসম আমি কোনো মেয়ের সাথে রুম ডেট করিনি। বিলিভ মি, আমি আল্লাহর নামে মিথ্যা বলছি না। ওই ফাজিল মেয়েটা আমাকে অনেক আগে থেকে পছন্দ করে, তাই তোমার কাছে আমার নামে উল্টোপাল্টা বুঝিয়েছে। যদিও পুরোপুরি নির্দোষ আমি নই, তবুও বাড়িয়ে বলেছে। রুম ডেট না করলেও প্রত্যেকটা রিলেশনশিপে কিসমিস চলেছে বহুত। এখন যদি এ বিষয়ে দিবা জানে, এই মুহূর্তে ডিভোর্স হয়ে যাবে তাদের। রিবান বলেছে যে করে হোক দিবাকে মানাতে, আর সে চায়ও মানাতে। তাই যেটা প্রশ্ন করেছে দিবা সহজ ভাষায় সেটারই সত্যি উত্তর দিয়েছে শুধু সে। অথচ দিবার কেমন কেমন তীক্ষ্ণ নজর বলছে যে সিয়ামকে বিশ্বাস করেনি। তবুও আমি তোমাদের সাথে থাকতে চাই না। তুমি একটু আগে বললে না আমার মনে অন্য কেউ বাস করে? সত্যিই তো তাই। তাই মনে কাউকে রেখে তোমার সাথে সংসার করব। কাল বাদে নিবানের বিয়ে, তুমি তবুও একই কথা বলবে? ও কখনোই আমার প্রতি দুর্বল ছিল না, দুর্বলতা ছিল আমার পক্ষ থেকে। তাই যা কিছু শুধু আমার পক্ষ থেকে। আমি এখনো তোমার হাজবেন্ড, তুমি আমার সামনে দাঁড়িয়ে এমন কথা বলতে পারো না। এই জন্য তো সেপারেশন হতে চাইছি। প্লিজ দিবা, একটু বুঝতে চেষ্টা করো। তুমি যেভাবে দেখতে চাইছো জীবনটা তত সহজ নয়। তুমি এখানে ভালো নেই, এটা আমি জানি। চলো আমার সঙ্গে দিবা। সত্যি বিয়ে হয়ে যাওয়া মেয়েদের বাপের বাড়িতে পড়ে থাকা জীবনটা আসলে সহজ নয়। সে স্বাচ্ছন্দ্য বোধে সুখে বিয়ের আগের দীর্ঘ দিনগুলো সে বাপের বাড়িতে কাটিয়ে যায়। বিয়ের পর সে একই স্বাচ্ছন্দ্যে সুখে বাপের বাড়িতে দিন পার করা মোটেও সহজ বিষয় নয়, কথাটাও নয়। আত্মীয় স্বজন, আশেপাশে মানুষের তির্যক দৃষ্টি, ইনিয়ে বিনিয়ে বলা কটু বাক্য মাথা বুক ভারী করে তুলে জীবনে বেঁচে থাকা অতিষ্ঠ হয়ে যায়। যেখানে নিজের মায়ের কথা শুনতে হয়, সেখানে অন্য মানুষের তির্যক ব্যঙ্গ দৃষ্টি, কটু কথা আর ভরকি। সিয়ামের মন ভুলানো কথায় কান্না পেল ভীষণ, চোখে জলও জমে গেল। তবে সিয়ামকে কেন জানি সহ্য করতে পারল না। হাত ছাড়িয়ে নিল দিবা। সিয়ামের কথার উত্তর না দিয়ে বড় বড় কদম ফেলে চলে গেল নিচে। সেদিকে কিছুক্ষণ নির্বিকার তাকিয়ে মাথা নুয়ে নিল সিয়াম। মাথা ভিতরটা ফাঁকা হয়ে এলো তার। নিজের ইগো ছেড়ে দোষ স্বীকার করার পরও মেয়েটাকে বোঝানোতে সক্ষম হলো না সে। ভাবনায় আর আনতে পারল না কি হতে চলেছে তাদের আগামী দিনের পরিণতি। রাত প্রায় 12টার কাছাকাছি সময়। করি গোসল সেরে শুয়েছে কি ঘুমিয়েই পড়েছে। মান্যতা ওয়াশরুম থেকে এসে দেখলো মেয়েটা ঘুমে।
পাশে মৌনতা ও ঘুমের বিবর। একটা হাত তার কৌরির কোমর জড়িয়ে রাখা। আজ এই রুমে আর কাউকে নেয়নি সে। দাদাভাইয়ের বিশেষ নিষেধ আছে। নজর সরিয়ে মাথার তোয়ালে খুলে চুল মোছায় মন দিল। চুল মোছা শেষে শুতে গিয়ে পানির তৃষ্ণা পেল। আপনা আপনি বেড টেবিলের উপর নজর যেতে দেখলো জগ, ওয়াটার পট, কোনোটাতে পানি নেই। কিন্তু পানি না খেলে যে তার ঘুম আসবে না, পুরনো অভ্যাস। শুতে গেলে পানির তৃষ্ণা লাগবে, আর না খাওয়া অবধি ঘুম আসবে না। আলসেমি হলো প্রচুর। তবুও উঠে জগ হাতে নিয়ে পানি আনতে চলে গেল। কয়েক সেকেন্ড পরে শব্দ করে ফোনটা বেজে উঠল তার মাথার কাছে। টেবিলে ফোনটা বেজে উঠায় ঘুম হালকা হয়ে গেল কৌরির। ফোন ঘেটে গিয়ে পুনরায় বেজে ওঠায় চোখ মেলে তাকালো সে। মান্যতার ফোন বাজছে, অথচ আপু ফোন তুলছে না কেন? ক্লান্তি আর শরীরের দুর্বলতায় ডুবে আসছে চোখ। তবুও চোখ মেলে ল্যাম্প শেডের মৃদু আলোয় চোখ বুলিয়ে নিল সারা ঘর। মান্যতাকে কোথাও না দেখে ফোনটা হাতে নিল সে। ফোনের স্ক্রিনে লেখার নামটা দেখে ফের চোখ বুজে নিল। ঘুম চোখেই মুখে ফুটল মৃদু হাসি। আবারও তাকিয়ে ফোনটা রিসিভ করে বুঝে নিল সে। বাড়িতে এসছেন? বাড়ি ঘুম ঘুম আওয়াজ, কি আদরে মিষ্টি গলা। সে ভারী কণ্ঠ কানে বেশি আসতে গাড়ির সিটে গায়ে এলিয়ে দিল নিভান। চোখ বুঝে নিল আপন মনে। কণ্ঠের মালিককে চিনতে সময় নিল না, উত্তর দিল, না, এখনো বাড়িতে ফেরা হয়নি। তুমি ঘুমিয়ে গিয়েছিলে মনে হচ্ছে। এমনিতেই মেয়েটা অসুস্থ, তার উপর সারাদিনের ঘোরাঘুরি, ক্লান্তি। হরিদের অনুষ্ঠানের বাড়তি একটা ক্লেশ ঘুম তো আসবে। না হলে মিনিট 10 আগে মান্যতাকে ফোন দিয়ে জানলো মেয়েটা গোসল সারছে, তার মধ্যে ঘুমিয়ে পড়লো। কিছু একটা মনে পড়তে শুধালো নিপান, রাতে খেয়েছো তুমি? মানে হলুদের অনুষ্ঠানের বিভিন্ন মিষ্টি মিঠাই, পায়েস, অন্যান্য খাবার খাওয়ার পর আর আলাদা করে রাতের খাবারের চাহিদা হয়নি। তবুও খেয়েছে তো, না বলার প্রশ্নে ওঠে না। আর না বললেও উপায় আছে? নেই। তবে পরের প্রশ্নে ধরা খেয়ে গেল সে। আর ওষুধ খেয়েছো? এবার সরাসরি মিথ্যা বলতে পারল না কৌরি। চোখ মুখ খিচে চুপ করে রইল। নিশ্চুপতায় ধরা পড়ে গেল। শব্দ করে শ্বাস ফেলল নিবান। কৌরি। মুহূর্তে গলার স্বর পরিবর্তন। ডাক সুবিধার লাগলো না। নিবানকে কথা বাড়ানোর সুযোগ না দিয়ে কৌরি তড়িৎ কৈফিয়তের স্বরে বলল, আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। আমি পারছিলাম না চোখ মেলে তাকিয়ে থাকতে। মনে হচ্ছিল পৃথিবী গোল্লায় যাক, আগে আমার ঘুম প্রয়োজন। তাই ঔষধের কথা তখন খেয়ালে ছিল না। নিবান হাসলো কৌরির ছেলে মানুষের চঞ্চল কথায়। মেয়েটা তাকে মন খুলে জানাচ্ছে তার ভালো মন্দটা। কথা বাড়ানোর আর উপায় পেল না নিবান, তাই আর কথা বাড়ালো না, বকলও না। কালকের একটা দিনই তো, পরের দিন থেকে তো ওই মেয়েটা সহ তার ভালো মন্দ সবকিছু তার। তখন নিজে না হয় পালন করবে মেয়েটার অবহেলিত দায়িত্বগুলো। শ্বাস ফেলল নিবান, বলল, ইটস ওকে, তবে সকাল থেকে মেডিসিন নিতে যেন অনিয়ম না হয়। সহজে মেনে নিল। একটু একটু করে যেন নিজের প্রতি মানুষটার দুর্বলতা টের পেতে থাকলো কৌরি। হাত উঁচু করে বাম হাতের অনামিকায় নজর দিল সে। সমস্ত শরীর যেন সখানুভূতিতে আলোড়ন দিয়ে উঠল। ঠান্ডার মধ্যে উষ্ণ আর্দ্র এক অনুভূতি টের পেল। ফের চোখ বুজে নিয়ে উত্তর দিল, কৌরি, বলুন। তোমার ফোনটা তো আমার কাছে দিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, তাই বাধ্য হয়ে মান্যতার ফোনে ফোন দিতে হলো। একটা পারমিশন নেওয়ার ছিল। পারমিশন তার কাছ থেকে আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো। কি? তোমার সবকিছু, অর্থাৎ বিয়ের প্রয়োজনীয় সমস্ত শপিং যদি আমি আমার পছন্দ অনুযায়ী কিনি, তোমার অসুবিধা আছে? তুমি অপছন্দ করবে? আশ্চর্য, কৌরি যেন বলতে ভুলে গেল, ভাবতে ভুলে গেল। কৌরিকে চুপ থাকতে দেখে নিবার ফের বলল, সময় কম, আর তুমিও অসুস্থ, এজন্য বলছিলাম কথাটা। আমি চাইছি না তোমাকে নিয়ে কেনাকাটায় অযথা টানা হেঁচড়া করা হোক, যাতে তুমি আরও অসুস্থ হয়ে যাও। তবে তুমি যদি চাও সমস্যা নেই, আমি আমার পছন্দ অনুযায়ী কিনবো না। কালকের দিনটা তো এখনো সময় আছে। তুমি মান্যতা আর ঈশিতা আপুদের সাথে পরামর্শ করে নিজের পছন্দ অনুযায়ী না হয় অনলাইনে শপিং করে নিও। আপনার পছন্দে তো আমার সমস্যা নেই, বরং সেটা আমার। সহসা কথাগুলো বলে থেমে গেল কৌরি। নিবান পাল্টা জিজ্ঞেস করলো, সেটা কি? আমার সৌভাগ্যটা। ঠোঁট বিতুস্ত হলো নিবানের। মনের প্রশান্তি থেকে হাসি ফুটলো ঠোঁটে। কৌরি দেখতে পেল না আর না বুঝতে পারলো। হঠাৎই নিবান শুধালো, কৌরি, এই যে বিয়েটা সহ সকল কার্যক্রম
আমার সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে, সেখানে তোমার সিদ্ধান্ত আমি শুনতে চাইছি না, জানতে চাইছি না, গ্রহণযোগ্যতা দিচ্ছি না। তুমি আমার প্রতি অখুশি, অসন্তুষ্ট, বাধ্য হয়ে মেনে নিচ্ছ সব, তাই না? সময় নিল কৌরি। মানুষের সাথে একটা সময় সম্পর্ক ছিল লুকোচুরির, এড়িয়ে চলার, ভীতির। আজ সেই মানুষটার সাথে এত সোজাসাপটা সহজ সম্পর্ক সত্যি কখনো আশা করেছিল সে? এটা কি আশা করেছিল আজ রাতে বাদে কাল দিন পেরিয়ে ওই মানুষটা শুধু তার হবে? আর সে শুধু ওই মানুষটার ভাবেনি, আর এটাও ভাবিনি কখনো এত সহজ সুন্দর সাবলীলভাবে মানুষের সাথে মন খুলে কখনো কথা বলতে পারবে, নিজের চাপা স্বভাবটা এড়িয়ে মানুষটাকে নিজের মনের কথাগুলো জানাতে পারবে। অথচ ওই মানুষটা তাকে সুন্দর সহজ একটা পথ করে দিয়েছে, যে পথের রাস্তার গন্তব্য শুধু একান্ত তাকে জানিয়ে দেওয়া, তাকে চিনিয়ে দেওয়া। সেই রাস্তায় দিয়ে নিবানের কাছে পৌঁছানো অগ্রাধিকার শুধু তার, অন্য কেউ নেই সেই পথে অ্যালাউড নয়। ওই মানুষটাকে ছাড়া অন্য মানুষের জীবনে সেই পথে ধরে অন্য কাউকে অ্যালাউড করেনি। সন্তুষ্ট চিত্রে হাসল কৌরি, ফের স্বভাবসুলভ কোমল মায়াময় কণ্ঠে প্রশ্নকৃত উত্তরের অপেক্ষারত মানুষটাকে উদ্দেশ্যে বলল, প্রতিটি মানুষের জীবনে একটা বটবৃক্ষ নামক ছায়া খুব প্রয়োজন, জানেন? বিশেষ করে নারী জাতির জীবনে আমার অন্তত তাই মনে হয়। সেই ছায়াটা না থাকলে তারা জানে জীবন কি, জীবনের মানেটা কি। হয়তো বাবা, নয়তো ভাই, নয়তো স্বামী, নয়তো সন্তান, এসব প্রিয় মানুষদের ছায়া তাদের খুব প্রয়োজন হয়, খুব। তারা উপলব্ধি করে, কিন্তু নীরবে বলতে পারে না মুখ ফুটে। কেন জানি তাদের মুখ ফুটে বলা কোথাও একটা বারণ, নিষেধ আছে। আমিও সেই বারণটা মনে প্রাণে এতদিন মেনে এসছি। বাবা চলে যাওয়ার পর সেই বারণের তৃষ্ণাটা এত উপলব্ধি করেছি, আজ মুখ ফুটে বলতেই হচ্ছে। চাইছি আমি বলতে, জীবনে একা চলা যায় না। চাইছি আমি বলতে, জীবনে একা চলা যায় না, সঙ্গ নিতেই হয়। সেটা ভাগ্যে ভালো থাকলে সৌভাগ্য, না থাকলে মন্দ। তবুও প্রতিটি মানুষের জীবনে একটা বটবৃক্ষ নামক সঙ্গী বলে ছায়া দরকার হয়। আমার ছায়া বাবা ছিলেন, তিনি আজ নেই। তিনি চলে যাওয়ার পর উপলব্ধি করলাম আমার জীবনে কি হারিয়ে ফেলেছি আমি। সেই উপলব্ধি পুরোপুরি ক্ষান্ত না হলেও কিছুটা ক্ষান্ত হলো হঠাৎই একজনের ছায়া আমার মাথার উপর এসে পড়তেই। বাবার পরে আমাকে নিজের মতো করে বোঝার ভরসাটা কেন জানি তার মধ্যে অনুভব করলাম। নিজেকে ছেড়ে দিতে বাধ্য হলাম সেই ছায়ার উপর। সেই ছায়া আপনি। সেই ছায়া যদি বলে, আমি তোমাকে রোদের তাপ ছুতে দিব না, ঝড় বর্ষার প্রলেপ লাগাতে দিব না, কাটার আঘাত পেতে দিব না, কোনো বিপদ ছুতে দিব না, সেখানে অখুশি অসন্তুষ্ট হওয়ার কি আছে? অখুশি অসন্তুষ্ট হয় কেউ? যেখানে নিজের সিদ্ধান্ত আপনি বাতরায়, সেখানে আলাদা একান্ত বলে নিজের সিদ্ধান্ত কিসের? যে সিদ্ধান্তে আমার ইচ্ছেরাও শামিল, সেখানে নিশ্চুপ থেকে সবকিছু মেনে নেয়া আমি বাঞ্ছনীয় মনে করি। তাই চুপ, জোর করে ব্যর্থ হয়ে নয়। একটু থামলো কৌরি। উপাসের মানুষটার শ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া আর একটা শব্দ নেই, কেমন নিঃশব্দতা। সেই নিঃশব্দতা পেরিয়ে কৌরি ফের নমনীয় মায়াময় কণ্ঠে বলল, আমি অসন্তুষ্ট, অখুশি নই। আমি আপনাতে এবং আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট, খুশি। কথা শেষ করে শ্বাস ফেললো কৌরি। এত কথা বলে ফেললো, সর্বাঙ্গ কেমন শরীর করছে লজ্জায়। এত কথা তো সে বলে না, অথচ বলেই ফেললো। ওপাশের মানুষটার নিশ্চুপতা দেখে ভিতরটা কেমন অদ্ভুত অনুভূতিতে আরো নিষ্পিস করে উঠল। তড়িৎ ফোনটা সামনে নিয়ে সময় দেখলো, তখনও নিবান নিশ্চুপ। কৌরি সেকেন্ড সময় নিয়ে প্রসঙ্গ এড়াতে ফের বলল, রাত অনেক হয়েছে তো, এখনো বাহিরে কি করছেন? কাল অর্ধেক রাত প্রায় জার্নি করেছেন, আজ সারা দিনও প্রায় ছোটাছুটি, এখন রাত 12টা বাজতে চললো, এখনো বাইরে। আপনার ক্লান্ত লাগেনি? আমার তো একটু ক্লান্তিতে শরীর খারাপ লাগে, ঘুম এসে যায়। আপনার ঘুম পায় না? অধিকার বোধ। মেয়েটা যেন তার জীবনে অলৌকিক একটা শান্তি। শুধু যে শান্তি তা নয়, প্রশান্তি আর সুখও বটে, যা হঠাৎই এসে জুড়ে নিয়েছে তার হৃদয়কুল, মন মস্তিষ্ক। পুরুষ মন প্রশান্তিতে ছেয়ে গেল নিবানের। মেয়েটা যেন তার নিশ্চুপতার খোলস থেকে একটু একটু করে বের হচ্ছে। বিষয়টা মন্দ নয়, এটাই তো চায় সে। শুধু কৌরি তার উপর এরকম অধিকার দেখাক, শুধু কৌরি। ক্লান্ত লাগে তো?
তবে আমাকে খুঁটিয়ে খোঁজ নেওয়ার মানুষ কম ছিল তো, এই জন্য শরীরটা সহজে ক্লান্ত হতে চাইতো না। তবে এখন যখন খোঁজ নেওয়ার মানুষ হয়েছে, তখন মনে হয় শরীরটা প্রত্যহ ক্লান্তিতে ডুববে। আর ঘুম 2 দিন না হয় বিসর্জন গেল, তারপর থেকে প্রশান্তিতে ঘুমাবো। কথার ইঙ্গিতে দারুণ লজ্জায় ডুবলো কৌরি। পরবর্তী কথার খেই হারিয়ে ফেলল। মনে মনে চমকালো বটে, কাল রাত বাদে দিন রাতটাই কি সত্যি অন্যরকম হতে চলেছে, তার জীবনটাও কি পরিবর্তন হতে চলেছে। এমনিতেই ওই মানুষটার আগমনে হঠাৎই জীবনটা তার পরিবর্তন হয়ে গেছে। দিনগুলো সব অন্যরকম যাচ্ছে, অদ্ভুত শান্তি, সুখ সুখ। কৌরি, কথা আর বাড়াতে চাইল না কৌরি, ডাক পড়তে সহসা বলল, কাজ সেরে তাড়াতাড়ি চলে আসুন, রাখছি। হাসতো নিবান। বুদ্ধিমান মেয়েটা তার ডাকের অর্থ বুঝে নিয়েছে, তাই কথা আর না বাড়িয়ে সেও ছোট করে উত্তর দিল, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নিবান ফোনটা কান থেকে সরিয়ে বুকে চেপে ধরে চোখ বুজে নিল। পাশের সিটে বসা ত্রিনয় সেটা খেয়াল করে কান থেকে হেডফোনটা সরালো। কিছুক্ষণ অপলক চোখে নিবানকে দেখে নিজেও সিটে গা এলিয়ে দিয়ে বলল, মেয়েটাকে এত ভালোবাসিস? প্রচণ্ড। হাসল ত্রিনয়। পছন্দ, চাওয়া, ভালো লাগা, ভালোবাসা আসলেই অদ্ভুত। পৃথিবীতে তো সুন্দর জিনিসের অভাব নেই, অথচ সব সৌন্দর্য মানুষের মনটাকে আটকাতে পারে না, আটকায় না, ভালো লাগে না, পছন্দ হয় না, ভালোবাসা তৈরি হয় না। বিশেষ কারো ক্ষেত্রে গিয়ে সে পছন্দ, ভালো লাগা, ভালোবাসায় আটকে যায়। মন, নজর, চাওয়া পাওয়া যেন সে মানুষটার ক্ষেত্রে নির্দিষ্ট হয়ে যায়। আর সে মানুষটাকে চাওয়া পাওয়ার তীব্রতায় মনটাকে এমন পাগল করে তোলে, মনে হয় সে ছাড়া পৃথিবী সৌন্দর্যহীন, জীবন অর্থহীন, বাঁচা মুশকিল। তার ক্ষেত্র তাই। বিয়ের জন্য মা কম সুন্দরী পাত্রী দেখাচ্ছে না, অথচ মন পড়ে আছে সেই অবাধ্য মেয়েটায়। ভাবনা ক্ষান্ত রেখে ঘাড় ফিরিয়ে নিবারের দিকে চেয়ে বলল, বসে থাকবি? বউয়ের জন্য স্পেশাল শপিং করতে এসেছিস? চল, রাত অনেক হয়েছে, এবার তো ওনারাও আমাদের অপেক্ষায় বিরক্ত হয়ে যাবেন। ওনার জানেন নিভান আউসাফ আসছে তার বউয়ের জন্য স্পেশালি শপিং করতে। আমি সারা রাত বললে সারা রাত অপেক্ষা করতে বাধ্য ওনারা, বরং মুখে আছেন আমি যাওয়ার জন্য। কন্ট্রাক্ট করে এসেছি, এমনিতে অর্ডার দিলে সব কিছু বাড়িতে পৌঁছে যেত, কিন্তু আমি চাইছি ওর জন্য নিজের হাতে সব কিছু কিনতে। মাঝে মধ্যে তোকে আমার চেনা জানা নিভান ভাবতে খুব দ্বিধা হয়, অবাক লাগে জানিস। নিবান হাসল, প্রতি উত্তর করল না, বরং চোখ বুজে রইল কতক্ষণ। ফের মৃদু কণ্ঠে বলল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, অর ডাজেন্ট? সেখানে আমি নিভান কি আর কেমন ছিলাম, শুধুমাত্র ওই মেয়েটার ক্ষেত্র বিশেষ ভুলে গেছি, ভুলে যেতে চাইছি। আমার মধ্যে কতটা পরিবর্তন এসেছে জানি না, তবে আমি নিভান ওই ফুল করিতে অনুভব করি, সেটা যদি তোকে বোঝাতে পারতাম, সত্যি কাউকে বোঝাতে পারতাম,